সেই মামলার ভবিষ্যৎ বা কোথায় দাঁড়িয়ে রয়েছে, যারা মামলা করেছিলেন তারা আজকে কোথায়, সেই মামলার ভবিষ্যৎ এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। যে ঘটনার মূল রহস্য ছিল এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, পুলিশ এবং প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের ভূমিকা কতটা ছিল, সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। পশ্চিমবঙ্গে এমন বহু মামলা রয়েছে যে মামলার ভবিষ্যৎ সম্পর্কে অনেকেই ভুলে গিয়েছেন, কিন্তু সেই সময়কার নজর কাড়া যে সমস্ত মামলা, যা মানুষের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল ছিল যে ঘটনাটা কি ঘটেছিল, এই ঘটনায় কারা কারা যুক্ত ছিল, তাদের সাজা কি হতে পারে, এই বিষয়গুলোকে নিয়ে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসছে। আজকের আমরা ভিডিওতে এমন কিছু মামলা নিয়ে আলোচনা করব যেটা অবশ্যই যার বয়স 33 বছর হয়ে গিয়েছে, কারোর বয়স হয়ে গিয়েছে প্রায় 19 বছর, কারোর বয়স হয়ে গিয়েছে আবার 2 বছর, কিন্তু সেই মামলাগুলোয় কি হয়েছে, সেই মামলার ভবিষ্যৎ বা কোথায় দাঁড়িয়ে রয়েছে, যারা মামলা করেছিলেন তারা আজকে কোথায়, এবং বিভিন্ন সময় সরকার বদলের পরে তখনকার মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রীর কি ভূমিকা ছিল, সমস্তটাই আলোচনা করব এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে। এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অবশ্যই এই ভিডিওটি আপনাদের অন্যান্য ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও, যে ভিডিওটা অবশ্যই আপনাকে সেই সমস্ত দিনের কথা আবার আপনার স্মৃতিতে নতুন করে ফুটে উঠবে, এবং সেদিনের সেই ঘটনা যা আপনি চাক্ষুষ সাক্ষী ছিলেন, এবং আজকের ডেটে আজকে এতগুলো বছর পরে হঠাৎ যদি এই মামলা প্রসঙ্গ ওঠে, অবশ্যই আপনার সেই পুরনো স্মৃতি আরও একবার উস্কে দেবে। তো চলুন আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানান। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখনই পালাবদল হয়েছে তখনই বদলেছে তার প্রশাসনিক ব্যবস্থাপনা। রাজ্যের ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা যা মানুষের মনকে আজও বিচলিত করে রেখেছে, কিন্তু সেই সমস্ত ঘটনার সুবিচার আজও কি পেয়েছেন মানুষ? প্রশ্ন রইল। এই ভিডিওটা সম্পূর্ণ, আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হচ্ছে। 3 সময়কাল নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। 1993, 2007 এবং অবশ্যই 2024। রাজ্যের 4 জন মুখ্যমন্ত্রী তাদের সময়কালে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সেই ঘটনার ভবিষ্যৎ আজ কোথায় এসে দাঁড়িয়ে রয়েছে। কোনো মামলার বয়স হয়েছে 33 বছর, আবার কোনো মামলার বয়স হয়েছে 19 বছর, এখনও দগদগে ঘায়ের মতো রয়েছে 2 বছরের একটি মামলা। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী বদল হয়েছে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই প্রথম যে ঘটনায় যাব, 1993 সালের 21শে জুলাই মহাকরণে গুলি চালানোর ঘটনার পর বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটির নেতৃত্বে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী। তার তদন্ত কমিশন, সেই কমিশনকে চ্যালেঞ্জও করেছিলেন তৎকালীন বেশ কিছু পুলিশ কর্তা। তাদের মধ্যে সাধারণত যাদের নাম ইতিমধ্যেই অনেকেরই জানা, অনেকের অজানা, যার মধ্যে রয়েছে ডিসি বয়পাই, NK সিং অর্থাৎ নওয়াল কিশোর সিং, RK জহরি। এছাড়াও উঠে এসেছিল নাম তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার তুষার তালুকদারের নাম। এর নামও কিছু নথি এবং বেশ কিছু আইনি প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখেছিলাম। তবে কমিশনের তদন্ত এবং তার গ্রহণযোগ্যতা নিয়ে
প্রশ্ন উঠেছিল, যা পরবর্তীতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সেই সমস্ত পুলিশ আধিকারিকরা। কিন্তু সেই মামলার ভবিষ্যৎ এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এরপর 2007 সালে পশ্চিমবঙ্গের একটি বহুল আলোচিত রহস্যময় মৃত্যু মামলা, যে ঘটনার মূল রহস্য ছিল এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন। হ্যাঁ, রিজওয়ানুর রহমান ছিলেন কলকাতার একজন কম্পিউটার গ্রাফিক্সের শিক্ষক। তিনি শিল্পপতি অশোক টোডির মেয়ে প্রিয়াঙ্কা টোডিকে বিয়ে করেছিলেন। বিয়ের অল্প কিছুদিন পর 2007 সালের সেপ্টেম্বর মাসে রিজওয়ানুর মৃতদেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। এরপর শুরু হয় রহস্য। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরিবারের দাবি করা হয়েছিল এটি সম্পূর্ণ খুন। পরে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই তদন্তে আত্মহত্যার মত দেয়, তবে প্রভাবশালী ব্যক্তিদের চাপ এবং তাতে বলা হয়েছিল অর্থাৎ আত্মহত্যা প্ররোচনার অভিযোগ তোলা হয়। 2010 সাল কলকাতা হাইকোর্টে সিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেয় এবং মার্ডার কেস হিসাবে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল। আদালত বলেছিল ঘটনায় গুরুতর অসঙ্গতি আছে। এই মামলা ঘিরে সবচেয়ে বড় রহস্য ছিল রিজওয়ানুর সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল। পুলিশ এবং প্রভাবশালী ব্যবসায়ীর পরিবারের ভূমিকা কতটা ছিল সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। তদন্তে রাজনৈতিক এবং সামাজিক চাপ ছিল কিনা তা আজও স্পষ্ট নয়। তবে আজও অনেক মানুষের কাছে মামলাটি পুরোপুরি রহস্যময় রয়ে গিয়েছে। রিজওয়ানুর রহমানের রহস্য মৃত্যু মামলায় আসলে ব্যবস্থা নিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পরে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে এই ইস্যুতে আন্দোলন করেছিলেন। এই মামলায় যে সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রসূন মুখার্জি। প্রসূন মুখোপাধ্যায় তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জ্ঞানবান সিং ছিলেন ডেপুটি কমিশনার, তাকে বদলি করা হয়েছিল। এবং তারপরে উঠে আসে অজয় কুমার, ডেপুটি কমিশনার, পরে সিবিআই চার্জশিটেও তার নাম উঠে আসে। সুকান্তি চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তাকেও সরানো হয়েছিল। কৃষ্ণ দাস ইন্সপেক্টর, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সেই মামলার রায় কি হলো তা না জেনেই চলে গেলেন। রিজওয়ানুর রহমানের মা কিশোয়ারে জাহান, তিনি মারা যান 4 সেপ্টেম্বর 2025। 81 বছর বয়সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং শুধু তাই নয়, তার মৃত্যুর আগে ছেলের সুবিচার তিনি দেখে যেতে পারলেন না। এরপরে উল্লেখযোগ্য নয়, আজও আমাদের লোম খাড়া হয়ে যায়, সেটা হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা। আর.জি. কর মেডিকেল কলেজে ভয়াবহ সেই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল 2024-এর 9 আগস্ট। আর.জি. কর মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। এটা নিয়ে এখনো তদন্ত চলছে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার বর্তমান অবস্থা অনুযায়ী এই ঘটনা আগে থেকেই সিবিআই তদন্ত শুরু করে কলকাতা হাইকোর্টের নির্দেশে। কিন্তু পরবর্তীতে এই মামলা সুপ্রিম কোর্ট তারা স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে। তদন্তে পুলিশের ভূমিকা এবং গাফিলতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার তদন্ত সংক্রান্ত ফাইল আবার খুলেছে এবং কিছু ঊর্ধ্বতম পুলিশ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা পর্যন্ত নিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড এবং তদন্তের আওতায় আনা হয়েছে এবং তারা হলেন যারা এই ধর্ষণ এবং খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। সেই পরিবারের পক্ষ থেকে 3 জন পুলিশ আধিকারিকতা অভিযোগ করা হয়েছিল। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিকভাবে
কয়েকজন কর্তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিকদের মধ্যে রয়েছেন বিনীত গোয়েল, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার, রয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি সেন্ট্রাল, এবং শুধু তাই নয়, তার সাথে রয়েছেন অভিষেক গুপ্তা, তৎকালীন ডিসি নর্থ, কলকাতা পুলিশ। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয় উঠে এলো, মামলা শেষ হয়েছে, মামলা ইতিমধ্যেই শিয়ালদা আদালত রায় দিয়েছেন, কিন্তু এখনও সেই মামলা কলকাতা হাইকোর্টে একটি অংশ রয়েছে, এখনও তদন্ত পর্যায়ে রয়েছে। আদালত, সিবিআই, রাজ্য প্রশাসন 3 স্তরেই বিষয়টি রয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতার মা, প্রাক্তন বিধায়ক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছে, তাদের গ্রেপ্তারি দাবি জানিয়েছে। আজকে অভয়ার মা, তিনি রাজ্য বিধানসভার সদস্য হয়েছেন, তিনি পানিহাটি বিধানসভা বিধায়ক হয়েছেন, কিন্তু কতটা তিনি তার এই মেয়ের সুবিচার পাবেন, আরজি করে সুবিচার কবে হবে, কিভাবে হবে, আদৌ কি আরও কয়েকটি মামলার মতো এটাও কি একদিন ফাইলের চাপে আটকে যাবে, নাকি মামলায় প্রাণ ফিরে পাবে, অভিযুক্তরা শাস্তি পাবে? কারণ 33 বছর আগের সেই 1993 সালের 21শে জুলাই, 2007 সাল রিজওয়ানুর রহমান, এবং সর্বোপরি আরজি করের চিকিৎসক। এরকম বহু ঘটনা রয়েছে, যে ঘটনায় সময়ের সাথে সাথে সেই মামলা ধামাচাপা পড়ে গিয়েছে, সরকার বদল হয়ে গিয়েছে, কিন্তু সরকার বদল হলেও সেই মামলা আর কোনো প্রাণ ফিরে পায়নি। তাই আগামী দিনে এই আরজি করের মামলা কোথায় গিয়ে দাঁড়াবে, আরজি করের মামলায় আদৌ সুবিচার হবে কিনা, সেটা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। সরকার, প্রশাসন প্রত্যেকেই চাইছেন অবশ্যই এই মামলার নিষ্পত্তি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দিকে। কারণ সিবিআইয়ের তাদের সঠিক সময় চার্জশিট না হওয়ার জন্য টালা থানার অফিসার ইনচার্জের জামিন হয়ে গিয়েছিল। তাই সেই সিবিআই কতটা তদন্তে অগ্রগতি আনবেন, এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে, তাদেরকে কিভাবে প্রকাশ্যে নিয়ে আসবে, সেটাও কিন্তু এখন বড় প্রশ্ন। কারণ সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং শিয়ালদা আদালত এই মুহূর্তে আরজি কর মামলায় যে ধরনের নির্দেশ দিয়েছে, কোথাও কিন্তু নতুন করে দ্বিতীয় কোনো ব্যক্তির নাম উঠে আসেনি। ফাইল খুলেছে, তদন্ত হচ্ছে, পুনরায় তদন্ত হচ্ছে, সাসপেন্ড হয়েছে, বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, কিন্তু সেই মামলার ভবিষ্যৎ এখন কোথায়, সেই মামলার ভবিষ্যৎ আগামী দিনে কি হতে চলেছে তা স্পষ্ট করে কেউ বলতে পারবে না। কারণ দীর্ঘদিন এই রকম একাধিক পুরনো মামলা রয়েছে, সেই সাইবাড়ি গণহত্যার মামলা, শুধু তাই নয়, সেই সিঙ্গুরে তাপসী মালিকের সেই রহস্য, এইরকম বাংলার বুকে একের পর এক ঘটনা। এবং ভুলে যায়নি মানুষ, বাংলার মানুষ, পার্কস্ট্রিটের ঘটনা মানুষ ভুলে যায়নি, সেই বারাসাতের কামধুনি, বারাসাতে সেই ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তাই আরজি করের মামলার ভবিষ্যৎ আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছবে, কতটা তদন্ত হবে, কোথায় গিয়ে শেষ হবে, সেটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে। প্রশ্ন রয়েছে অবশ্যই এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, অবশ্যই চন্দ্রনাথ রথের রহস্য, কে বা কারা তাকে করলো, কেনই বা করলো, কেনই উত্তরপ্রদেশ থেকে তার যোগ পাওয়া গেল, কি কারণে তাকে গুলিবিদ্ধ করা হলো, তারও এখনো কোনো সঠিক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আদৌ ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিনা, সেটা নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে। তাই এতগুলো মামলা, যে মামলাগুলো হয়তো একদিন নিষ্পত্তি হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা ছিল, কারণ রিজওয়ানুর রহমানের মামলা 33 বছরের সেই 21শে জুলাইয়ের মামলা, সেই মামলায় আজও কিন্তু সেই মৃতের পরিবার তারা প্রহর গুনছে, তারা দিন কাটাচ্ছে, অনেকেই হয়তো প্রয়াত হয়েছেন, কিন্তু সেই মামলার আজও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সাজা হয়নি। তাই আরজি করের মামলায় নতুন করে কি মোড় নেবে, আরজি কর মামলায়
আদৌ নতুন করে কোনো অভিযুক্ত প্রকাশ্যে আসবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং আমরা আশাবাদী অবশ্যই আর.জি. কর মামলার ভবিষ্যৎ আগামী দিনে অন্তত স্পষ্ট করবে যে এই মামলায় একজন অপরাধী নয়, আরও অপরাধী রয়েছে। যে অপরাধীরা আড়ালে থেকে গিয়েছে তাদের কি আড়াল থেকে বার করা সম্ভব হবে? এই প্রশ্ন রেখেই শেষ করলাম দাদা দিদির রাজনীতি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামত দেবেন।